হতাশার ওয়ার্ল্ড টি-20 মিশন শেষে দেশে ফিরল বাংলাদেশ ক্রিকেট দল। 20 ওভারের ম্যাচে শক্ত ভিত গড়ে উঠছে বললেন মাশরাফি। টি-20তে বাংলাদেশ দলকে নিয়ে নতুন করে ভাববার পরামর্শ সাবেকদের। বড় শট খেলায় পারদর্শী আগ্রাসী ব্যাটসম্যানের সঙ্গে ফিল্ডিংয়ে আরও উন্নতি করার তাগিদ। উঠতে থাকা ওয়েস্ট ইন্ডিজের জয়রথ থামালো আফগানিস্তান। নিয়মরক্ষার ম্যাচে 6 রানে হেরেছে ক্যারিবীয়রা। মোহালিতে অস্ট্রেলিয়াকে 6 উইকেটে হারিয়ে সেমিফাইনালে ভারত। স্বাধীনতা কাপে অংশ নিচ্ছে আরামবাগ ক্রীড়া সংঘ। বাফুফের পেশাদার লীগ কমিটির সভায় সিদ্ধান্ত, এখনো অনিশ্চিত শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অংশগ্রহণ। এবং দীর্ঘ 8 বছর পর জার্মানির বিপক্ষে জয় পেয়েছে ইংল্যান্ড। বার্লিনে 3 লায়ন্সদের কাছে 3-2 গোলে হেরেছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। মাঠ ও মাঠের বাইরের খেলাধুলার নানা উত্তাপ ছড়ানো সবশেষ খবর জানাতে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নিয়ামতুল্লাহ বাবু। টি-20 বিশ্ব আসর শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সকালে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরে মাশরাফি বাহিনী। দলের সামগ্রিক পারফরমেন্স হতাশ করলেও লড়াকু মনোভাবের কারণে কিছুটা হলেও সন্তুষ্টি প্রকাশ পেয়েছে অধিনায়ক মাশরাফির কণ্ঠে। সেই সাথে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করে সামনের দিনগুলোতে আরও ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করেন ব্যাস। ভারতের কলকাতা থেকে দেশে ফিরে বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের সামনে এমনটাই জানিয়েছেন তিনি। টি-20 বিশ্ব আসরের অভিযান শেষ, এবার ফেরার পালা। দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে তাই সকাল থেকেই গণমাধ্যম কর্মীদের ভিড়। নির্ধারিত সময়ই ঢাকায় অবতরণ করল মাশরাফিদের বহনকারী বিমানটি। ইমিগ্রেশনের ঝামেলা মিটিয়ে ক্রিকেটারদের বের হতে হতে আরও লাগলো প্রায় 1 ঘন্টা 20 মিনিট। সবার আগে বেরিয়ে এলেন টাইগার অধিনায়ক মাশরাফি। উপস্থিত গণমাধ্যম কর্মীদের কৌতূহলময় প্রশ্নবাণে জড়ানো থেকে নিজেকে বিরত রাখতে পারলেন না তিনি। ব্যাখ্যা করলেন আসর থেকে প্রাপ্তি অপ্রাপ্তিগুলো। টি-20 ক্রিকেটের আমি মনে করি আমরা একটা বেস তৈরি করতে পেরেছি এবং একটা জিনিস যে আমরা এখন আশা করি যে প্লেয়ারদের ভিতরে এই মাইন্ড সেটআপটা তৈরি হওয়া উচিত এবং আমার বিশ্বাস হবে যে এখন থেকে আমরা যাদের এগেনস্টেই খেলি না কেন হয়তো ছোটখাটো ভুল না করলে আমাদের সাথে জিততে একটু কঠিন হবে। ঘুরে ফিরে আসলো আবারও তাসকিন সানির প্রসঙ্গ। সঙ্গে ছিল পুরো আসরে ব্যাটিং অলরাউন্ডার নাসিরকে এক ম্যাচও না খেলানোর ব্যাখ্যাও। তাসকিন দেখেন লাস্ট 8টা ম্যাচ খেলেছে ওয়ার্ল্ডের বেস্ট ইকোনমি রেট বোলার। সে প্লেয়ার লাইক তাসকিনকে হারানো অবশ্যই ডিফিকাল্ট। নাসিরকে সিলেকশন হয়তোবা কোনো ম্যাচে যেহেতু শুভাগত গিয়েছে ওইখানে হয়তোবা আমরা শুভাগতকে খেলিয়েছি। তো আসলে এখানে টোটালি ওই একই কথা বলতে হবে যে কম্বিনেশনের কারণে। দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করার পাশাপাশি ধৈর্যও ধরতে বললেন বাংলাদেশের ক্রিকেট মাঠের এই কাণ্ডারি। দেশবাসীর উদ্দেশ্যে বলবো সবসময় ওনারা সাথে ছিলেন আমাদের। আমরা ভেরি ডিসঅ্যাপয়েন্টেড এবং ওনারাও অবশ্যই খুব কষ্ট পেয়েছে। অনেক খারাপ লাগা সত্ত্বেও আমাদেরও অনেক খারাপ লাগছে অ্যাটলিস্ট ওই ম্যাচটা আমরা জিততে পারিনি। আমি আশা করি যে ইনশাল্লাহ আমরা সামনে আরো ভালো কঠিন ম্যাচ ইনশাল্লাহ জিতবো। নিজেদের পারফরমেন্সে হতাশ হলেও সামনের দিনগুলো নিয়ে আশাবাদী মাশরাফি। কারণটা পরিষ্কারই, টি-20 ফরম্যাটে টাইগাররা যে লড়াই করতে পারে সেই মনোবলের রসদটুকু তো এই আসর থেকেই তারা পেয়ে গেছে। সজল মিত্র রিচার্ড, সময় সংবাদ, ঢাকা। টি-20তে বাংলাদেশ দলকে আরও পরিণত হতে হবে। বড় শট খেলায় পারদর্শী আগ্রাসী ব্যাটসম্যানের সঙ্গে ফিল্ডিংয়ে আরও উন্নতির প্রয়োজন রয়েছে বলে মনে করেন দেশের ক্রিকেট বিশ্লেষকরা। সদ্যই টি-20 বিশ্ব আসর থেকে একরাশ হতাশা নিয়ে দেশে ফেরা বাংলাদেশ দল নিয়ে বিসিবিকে নতুন করে ভাবতে পরামর্শ দেন তারা। ক্রিস গেইল বা এবি ডিভিলিয়ার্সের মতো মারদাঙ্গা ব্যাটসম্যান নেই বাংলাদেশ দলে। নেই বিরাট কোহলি বা স্টিভেন স্মিথের মতো বলে বলে রান তুলে বড় স্কোর করা ব্যাটসম্যানও। আর টি-20 ফরম্যাটে ভালো করতে এ ধরনের ব্যাটসম্যানের বিকল্প নেই। তাই বাংলাদেশ দলেও এমন ব্যাটসম্যানের প্রয়োজন বলে মনে করেন দেশের ক্রিকেট বিশ্লেষকরা। ওপেনিং 10টা আমাদের কিন্তু খুব ভাইটাল, কারণ তারা একটা ভিত গড়ে দেয় এবং সেই ভিতটা হলো যে 6 ওভার যদি আমরা কোনো উইকেট না হারিয়ে 30 কিন্তু 35 রানও যদি করি, কমের দিকেই ধরছি, সেটা কিন্তু আলটিমেটলি 160-170 দিকে নিয়ে যাবে। টি-20 ভালো করার জন্য কিছু পাওয়ার হিটার যাদের মধ্যে ওই এবিলিটি আছে তাদেরকে নার্স করা, তাদেরকে তৈরির চেষ্টা করা, 2-3 জন সেরকম ব্যাটসম্যান। এবারে টি-20 বিশ্ব আসরে ফিল্ডিংটাও ভুগিয়েছে টাইগারদের। সহজ ক্যাচ ছাড়াই খোয়া গেছে হাত ছোঁয়া দূরত্বের জয়। পাশাপাশি কয়েক বছর আগের সেই স্পিন নির্ভর বাংলাদেশ দলেই এখন বিশেষজ্ঞ স্পিনারের বড্ড অভাব। আর একটু বোধহয় গভীরভাবে চিন্তা করা উচিত ছিল। ওদের হয়তো
ইনিশিয়ালি 18 জনের মধ্যে হয়তো রাজ্জাককে রাখতে পারতো। ম্যানেজমেন্ট কিছুটা হলেও দায়ী। খুব সহজ কিছু ক্যাচ পড়েছে যেগুলো রেগুলেশন ক্যাচ, এবং এগুলো কেন পড়ে, এগুলো পড়ে তার মানে আমাদের আসলে কনসেন্ট্রেশন অভাব ছিল। নতুন করে ভাবতে হবে এবং এইটার ক্ষেত্রে আসলে একদম জবাব দিতেও জায়গা আছে। দেশের ক্রিকেট বোদ্ধাদের মতে সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেটে বাংলাদেশ দল নিয়ে তাই নতুন করে ভাবনার সময় এসেছে। টি20-র জন্য আদর্শ টিম বাংলাদেশের না। টি20-তে পাওয়ার বা মনে করেন যে নিজের উইকেটের মানে এরকম ব্যাটসম্যান থাকতে হবে, সেটা তো চাইলেই তৈরি হবে না, কিন্তু এটা তৈরির জন্য একটা চেষ্টা করতে হবে। যাদের মধ্যে ইনগ্রিডিয়েন্টসটুকু আছে তাদেরকে স্পেশাল কেয়ার নিয়ে তাদেরকে প্রমোট করা, তাদেরকে খেলানো। ওয়ানডে ক্রিকেটে দারুণ সময় পার করা মাশরাফি বাহিনী টি20 বিশ্ব আসরে রচনা করতে পারেনি তেমন সাফল্য গাথার গল্প। তারপরও ক্রিকেট বিশ্লেষকরা হতাশ হতে নারাজ। ভারত, অস্ট্রেলিয়ার মতো বড় দলগুলোকে কাঁপিয়েছে টাইগাররা, এই বা কম কিসে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এদিকে ওয়ার্ল্ড টি20তে ভারত বাংলাদেশ ম্যাচ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক স্পিনার তৌফিক আহমেদ। ম্যাচটি নিয়ে আইসিসির তদন্ত করা উচিত বলে মন্তব্য করেন তিনি। সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, বাংলাদেশ এখন একটি অভিজ্ঞ দল। ম্যাচের এরকম মুহূর্তে সামাল দেওয়ার ক্ষমতা বাংলাদেশের খেলোয়াড়দের রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। ম্যাচের ওই মুহূর্তে বাংলাদেশের ব্যাটসম্যানরা ঠিকমতো তাদের দায়িত্ব পালন করেনি বলে জানান পাকিস্তানের হয়ে 34 টেস্ট এবং 70টি ওয়ানডে খেলা তৌফিক। তাছাড়া পুরো ম্যাচ নিয়ে আইসিসির দুর্নীতি দমন ইউনিটের বিস্তারিত তদন্ত প্রয়োজন বলে মনে করেন সাবেক এই খেলোয়াড়। আবার ওয়ার্ল্ড টি20র খবর, বিরাট কোহলির ব্যাটিং নৈপুণ্যে সুপার 10-এর শ্বাসরুদ্ধকর ম্যাচে অস্ট্রেলিয়াকে 6 উইকেটে হারিয়ে ওয়ার্ল্ড টি20র সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। অজিদের ছুড়ে দেয়া 161 রান তাড়া করতে নেমে 5 বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ভারত। 31 মার্চ মুম্বাইয়ে সেমিফাইনালে গ্রুপ 1-এর গ্রুপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামে ভারত। টস জিতে ব্যাট করতে নেমে 54 রানের উদ্বোধনী জুটি গড়ে দারুণ শুরু করেন দুই অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজা ও অ্যারন ফিঞ্চ। 26 রান করে আশিস নেহরার শিকার হন খাজা। এরপর ছন্দপতন ঘটে অজি ব্যাটিংয়ে। উইকেটে থিতু হওয়ার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন ডেভিড ওয়ার্নার ও অধিনায়ক স্টিভেন স্মিথ। 43 রানে ফিঞ্চ আউট হলে চাপে পড়ে অস্ট্রেলিয়া। তবে এক পাশ আগলে রেখে রানের গতি সচল রাখেন গ্লেন ম্যাক্সওয়েল। বুমরার বলে বোল্ড হওয়ার আগে 31 রান করেন ম্যাক্সওয়েল। শেষ পর্যন্ত 6 উইকেট হারিয়ে 160 রানের লড়াকু স্কোর করে অস্ট্রেলিয়া। এদিকে 161 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয় পড়ে ভারত। দলীয় 23 ও ব্যক্তিগত 13 রানে ওয়াটসনের শিকার হয়ে সাজঘরে ফেরেন শিখর ধাওয়ান। রোহিত শর্মা আর সুরেশ রায়নাও উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি। বিরাট কোহলির সাথে 45 রানে জুটি গড়ে বিপর্যয় সামলানোর চেষ্টা করেন যুবরাজ সিং। এরপর 21 রান করে ফকনারের বলে যুবরাজ আউট হলে আবারও বিপর্যয় পড়ে ধোনির দল। তবে 82 রানে অপরাজিত দায়িত্বশীল ইনিংস খেলে ভারতের জয় নিশ্চিত করেন কোহলি। নাটকীয়তার ম্যাচে জয় পেয়েছে আফগানিস্তান। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে 6 রানে হারিয়েছে আফগানরা। নাগপুরে টস হেরে 7 উইকেটে 123 রান করে আফগানিস্তান। জবাবে 117 রানে থামে ক্যারিবীয়দের ইনিংস। ম্যাচ হারলেও গ্রুপ সেরা হয়েই সেমিফাইনালের মঞ্চে পা রেখেছে ক্যারিবীয়রা। টস হেরে ব্যাটিংয়ের শুরুতেই ওসমান গনিকে হারিয়ে হোঁচট খায় আফগানিস্তান। স্যামুয়েল বদ্রির শিকার হয়ে মোহাম্মদ শেহজাদ ও স্তানিকজাই সাজঘরে ফিরতে বিপাকে পড়ে আফগানরা। এরপর মাত্র 4 রানের ব্যবধানে শেনওয়ারি ও গুলবাদিন নবী সাজঘরে ফিরলে শেষ হয়ে যায় আফগানিস্তানের বড় সংগ্রহের স্বপ্ন। কিন্তু নাজিবুল্লাহ জাদরানের ঝড় 48 রানে অপরাজিত ইনিংসের সুবাদে 123 রানের সংগ্রহ পায় ইনজামামের শিষ্যরা। জবাবে স্কোরবোর্ডে 38 রান যোগ করতেই সাজঘরে ফেরেন অভিষিক্ত লুইস, চার্লস ও স্যামুয়েলস। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ক্যারিবীয়রা ব্যর্থ হয় ম্যাচে ফিরতে। ব্রাভো ও ব্রেথওয়েট কিছুটা প্রতিরোধ গড়লেও তা ক্যারিবীয়দের হার এড়াতে যথেষ্ট ছিল না। ম্যাচ সেরা হয়েছেন আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরান। নারী টি20 বিশ্ব আসরের খবর। গ্রুপ বি এ নিজেদের শেষ ম্যাচে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দল। মোহালি ক্রিকেট স্টেডিয়ামে ক্যারিবীয়রা 3 রানে হারিয়েছে স্বাগতিক টিম ইন্ডিয়াকে। টস হেরে 8 উইকেট হারিয়ে 114 রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে 111 রানে থামে টিম ইন্ডিয়া। আর এই জয়ে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ নারী দল। মোহালিতে দুঃস্বপ্নের মতো শুরু হয় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। স্কোরবোর্ডে 26 রান যোগ করতে সাজঘরে ফেরেন টপ অর্ডারের 3 ব্যাটসম্যান। এরপর দলের হার ধরেন স্টেফেনি টেইলর ও ডটিন। দলের পক্ষে সর্বোচ্চ 77 রানের জুটি গড়ে টেইলর ফেরেন ব্যক্তিগত 47 রানে। ডটিনের 45 রানের সুবাদে 114 রানের সংগ্রহ পায় ক্যারিবীয়রা। হারমানপ্রীত কৌর 23 রানের বিনিময়ে নেন 4 উইকেট। জবাবে ভালো হয়নি টিম ইন্ডিয়ার শুরুটাও। স্কোরবোর্ডে 93 রান যোগ করতে সাজঘরে ফেরেন 5 ব্যাটসম্যান। অনুজা পাতিল ও ঝুলন গোস্বামী জুটি কিছুটা প্রতিরোধ করেন। দলীয় 93 রানে পাতিল ও 104 রানে গোস্বামী সাজঘরে ফিরলে বিপাকে পড়ে স্বাগতিকরা।
এরপর লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থ হলে 3 রানে হারের সাথে আসর থেকে বিদায় নেয় স্বাগতিক টিম ইন্ডিয়া। গ্রুপ 1 এর নিয়ম রক্ষার ম্যাচে সোমবার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। দিল্লিতে বাংলাদেশ সময় ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত 8টায়। টুর্নামেন্টে উভয় দলই 3টি করে ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে। আফগানিস্তানের বিপক্ষে টুর্নামেন্টে এখন পর্যন্ত একমাত্র জয় পেয়েছে লঙ্কানরা। আর ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে হেরেছে ম্যাথিউসের দল। এদিকে প্রোটিয়ারা আফগানিস্তানের বিপক্ষে জয় পেলেও হেরেছে গ্রুপের অন্য 2 শক্তিশালী প্রতিপক্ষ ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে টি-20তে রেকর্ড 229 রান করেও হেরে গেছে ডিভিলিয়ার্সের দল। এর আগে টি-20 ফরম্যাটে 5 বারের দেখায় 2 বার জয়ের দেখা পেয়েছে লঙ্কানরা, আর 3 বার জিতেছে দক্ষিণ আফ্রিকা। নারী টি-20 বিশ্ব আসরের খবর। গ্রুপ এ এর নিয়ম রক্ষার ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা ক্রিকেট দল। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া 2 দলেরই সংগ্রহ 3 ম্যাচে 2 পয়েন্ট। ফলে আনুষ্ঠানিকতার শেষ ম্যাচে জয় পেলেও পরিবর্তন হবে না কোনো কিছুই। ম্যাচটি শুরু হবে সোমবার বাংলাদেশ সময় বিকেল 4টায়। গ্রুপ পর্বে নিজেদের প্রথম 3 ম্যাচে মাত্র একটি জয় পাওয়ায় টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে পড়েছে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। গ্রুপ পর্ব থেকে 4 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে অপরাজিত দল হিসেবে সেমিফাইনালের টিকিট আগেই নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। সমান ম্যাচে 6 পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়াও উঠেছে সেমিফাইনালে। ফলে পুরুষ দলের মতো গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় প্রোটিয়া ও লঙ্কান নারীদের। তাই গ্রুপের শেষ ম্যাচটি পরিণত হয়েছে 2 দলেরই জন্য নিয়ম রক্ষার। তবে সান্ত্বনার হলেও শেষ ম্যাচে জয় পেতে চায় 2 দলই। শেষ হলো ওয়ার্ল্ড টি-20তে বাংলাদেশের যাত্রা। এবারে লম্বা অবসর টাইগারদের। এই সময় কি মাঠে গড়াবে ঢাকার ক্রিকেট? হবে তো বাংলাদেশ প্রিমিয়ার লিগ। সিসিডিএম সমন্বয়ক আমিন খানের সাথে কথা বলে জানা গেল পরবর্তী বৈঠকেই আসবে দিনক্ষণের ঘোষণা। তবে বর্ষার মৌসুমের কারণে হয়তো ভেস্তে যেতে পারে মাঠের ক্রিকেট। তাই বর্ষার পরিবর্তে অন্য সময় আয়োজনের পক্ষে মত দিলেন বিসিবি পরিচালক সাজ্জাদুল আলম ববি। 24শে মার্চ থেকে শুরু হবার কথা ছিল 2015-16 মৌসুম। সে তারিখ পেরিয়ে এখন নতুন মাস আসলো বলে তবুও কোনো খবর নেই প্রিমিয়ার লিগের। সিসিডিএম সমন্বয়ক আমিন খান জানালেন পরবর্তী বৈঠকেই আসবে সিদ্ধান্ত। তবে বর্ষায় মাঠের খেলা কতটুকু হবে সে নিয়ে শঙ্কা আছে বোর্ড পরিচালক সাজ্জাদুল আলম ববির। দলগুলোর সঙ্গে আমরা একটা টিম মিটিং ডেকে আমরা একটা প্রিমিয়ারের ডেট দেওয়ার চেষ্টা করব। অক্রিকেটীয় একটা মৌসুম, এই সময় ক্রিকেট কোনোভাবেই হতে পারে না। গত মৌসুম ধরেই প্লেয়ারদের পায়ে শেকল পরিয়ে রেখেছে প্লেয়ার বাই চয়েস নামক এক নিয়ম। বোর্ড পরিচালক ববি পুরোপুরি এর বিরুদ্ধে হলেও সিসিডিএম সমন্বয়ক জানালেন ক্লাবগুলো মিলেই নিয়েছে এই সিদ্ধান্ত। প্লেয়ার বাই চয়েসের এই যে সিস্টেমটা আছে এটা কোনোভাবেই আমি একমত না, এবং আমি মনে করি এটা একটা ড্রেকোনিয়ান ল। ক্লাবগুলির এখানে তো প্রাধান্য দিতে হবে। ক্লাবদের আমাদের যে কোনো টুর্নামেন্ট শুরুর আগে একটা মিটিং হলে হয়, ফার্স্ট ডিভিশন হোক, সেকেন্ড ডিভিশন হোক, প্রিমিয়ার হোক, আমাদের সেই মিটিংয়ে যদি ম্যাক্সিমাম টিম যদি মনে করে যে সেভাবে চলবে বা যেটা করলে ভালো হয় সেভাবে হবে। ঢাকার ঐতিহ্যবাহী ক্রিকেট লড়াই প্রিমিয়ার লিগ। এই আসর থেকেই উঠে আসে দেশের ক্রিকেটের উদীয়মান নামগুলো। তবে নির্বাচক প্যানেলের সদস্য সংখ্যা বাড়লে বাড়বে ক্রিকেটারদের মান, বিশ্বাস বোর্ড পরিচালকের। আমি মনে করি যে হ্যাঁ, সিলেকশন কমিটি যারা আছে এদের একটু সদস্য সংখ্যা আর একটু বাড়িয়ে একটা লিগের এবং অন্যান্য কম্পিটিশনের সময় আমাদের সিলেক্টররা যাতে উপস্থিত থাকতে পারে। আর খেলার জৌলুস বাড়াতে দরকার প্রচারণার। তাই এবারের প্রিমিয়ার লিগ টেলিভিশনের পর্দায় নিয়ে আসতে চান তারা। আমাদের যে ইন্টারন্যাশনাল টিভি রাইটস যাদের কাছে আছে তারাও আমাদের বলেছিলেন যে এই ব্যাপারে তারাও আগ্রহী হবেন। আমরা আশা করছি ইনশাল্লাহ যে প্রিমিয়ার লিগের, সুপার লিগের খেলাগুলি যাতে টিভিতে লাইভ টেলিকাস্ট করা যায় সেই ব্যাপারে আমরা একটু মোটামুটি ব্যবস্থা নিচ্ছি। সবকিছুর আগে দরকার মাঠে খেলা গড়ানো। তারই অপেক্ষায় ক্রিকেটার ও সমর্থকরা। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। অবশেষে চাপের কাছে নতি স্বীকার করল বাফুফে। আরামবাগ ক্রীড়া সংঘকে বাদ দিয়ে স্বাধীনতা কাপের ড্র আয়োজন করলেও শেষ পর্যন্ত চ্যাম্পিয়নশিপ লিগের রানার্স আপদের টুর্নামেন্টে নিতে বাধ্য হয়েছে ফেডারেশন। আজ পেশাদার লীগ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয় বাফুফে। তবে আরামবাগ স্বাধীনতা কাপে অংশ নিলেও এ ব্যাপারে শেখ জামাল ধানমন্ডি ক্লাব তাকিয়ে আছে বাফুফের প্লেয়ার্স কমিটির সিদ্ধান্তের দিকে। বিতর্ক থাকার পরও আরামবাগ ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে বাইরে রেখে এবারের স্বাধীনতা কাপের ড্র আয়োজন করেছিল বাফুফে। কিন্তু তাৎক্ষণিকভাবে ফেডারেশনের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানায় আরামবাগ। বিষয়টি সমাধানে তাই একরকম বাধ্য হয়ে জরুরি সভায় বসেন পেশাদার লীগ কমিটির সদস্যরা।
আরামবাগকে স্বাধীনতা কাপ খেলতে দেওয়া হবে কিনা এ নিয়ে তর্ক বিতর্ক হলেও সিদ্ধান্ত শেষ পর্যন্ত গিয়েছে চ্যাম্পিয়নশিপের রানার্স আপদের পক্ষেই। তবে টুর্নামেন্টের ড্র আগে হয়ে যাওয়ায় আরামবাগের গ্রুপ নির্ধারণ করা হয়েছে লীগ কমিটির সদস্যদের সম্মতিক্রমে, যেখানে শেখ রাসেল, আবাহনী, বিজেএমসি, ফেনী সকার আর রহমতগঞ্জের সাথে তাদের ঠাঁই হয়েছে গ্রুপ বিতে। কেএফসি ইন্ডিপেন্ডেন্স কাপ টুর্নামেন্টে অংশগ্রহণের ব্যাপারে তারা সম্মতি দিয়ে আরেকটা চিঠি দেন ওই দিন, যেহেতু ওই দিনে আমাদের ড্র অনুষ্ঠান এবং গ্রুপিং হয়ে যায়, সেটার ব্যাপারেই কিন্তু আজকে মিটিং সেম ফরমেশনেই থাকবে। আমরা এ এবং বি গ্রুপ দিয়েই আমরা ওটা ওনার মাধ্যমে করেছিলাম, সবাই এগ্রি করেছেন। আরামবাগ ক্রীড়া চক্র এখন ষষ্ঠ দল হিসাবে বি গ্রুপে অন্তর্ভুক্ত হয়েছে। এদিকে আরামবাগের মতো শেখ জামাল ধানমন্ডি ক্লাবেরও স্বাধীনতা কাপে খেলার দ্বার উন্মোচন হলেও বর্তমান লিগ চ্যাম্পিয়নরা তাকিয়ে আছে 8 ফুটবলার নিয়ে প্লেয়ার স্ট্যাটাস কমিটির সিদ্ধান্তের দিকে। আমরা কিন্তু আজ থেকে 2 মাস আগে থেকে ফেডারেশনকে বারবার চিঠি দিচ্ছি যে আমাদের যে সমস্ত খেলোয়াড় আমাদের থেকে টাকা পয়সা নিয়ে অন্য টিমে নাম লিখিয়েছে, সেই সমস্ত খেলোয়াড়ের ব্যাপারে সিদ্ধান্ত দিবে। সিদ্ধান্ত দেওয়ার পরেই আমরা খেলবো। আমরা খেলার জন্য প্রস্তুত। শেষ পর্যন্ত শেখ জামাল ধানমন্ডি ক্লাব স্বাধীনতা কাপ খেলতে আসলে বারিধারা, চট্টগ্রাম আবাহনী, মুক্তিযোদ্ধা ব্রাদার্স ইউনিয়ন এবং মোহামেডানের সাথে তাদের ঠাঁই হবে গ্রুপ এতে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো যা দেখবেন, ব্রিটেনে হয়ে গেল বিশ্ব মার্বেল চ্যাম্পিয়নশিপের জমজমাট আয়োজন। জার্মানিকে হারিয়ে শিরোপা জিতেছে ইংল্যান্ড। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ঢাকা কাবাডি স্টেডিয়ামে শুরু হয়েছে স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা। রোববার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতায় সেনাবাহিনী, বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবি সহ মোট 6টি সার্ভিসেস দল অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথম খেলায় বাংলাদেশ সেনাবাহিনী 22-18 পয়েন্টে বাংলাদেশ জেলকে পরাজিত করে। দিনের দ্বিতীয় খেলায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি 28-12 পয়েন্টে বাংলাদেশ পুলিশকে পরাজিত করে। ভারোত্তোলনে এসএ গেমসে পদকপ্রাপ্তদের সংবর্ধনা দিয়েছে সংশ্লিষ্ট ফেডারেশন। আজ বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের পক্ষ থেকে পদকপ্রাপ্তদের নগদ অর্থসহ পুরস্কার প্রদান করা হয়। ফেডারেশনের পক্ষ থেকে স্বর্ণজয়ী মাবিয়া আক্তার সীমান্তকে দেয়া হয় 1 লক্ষ টাকা, আর রৌপ্যজয়ী ফুলপতি চাকমা ও রোকেয়া সুলতানার সাথীকে দেয়া হয় 50,000 টাকা করে। এছাড়াও ব্রোঞ্জ পদক জয়ী 3 জন সাবিরা সুলতানা, ফিরোজা পারভিন ও মোস্তাইন বিল্লাহকে দেয়া হয় 25,000 টাকা করে। এই সংবর্ধনা ভারোত্তোলকদের পরবর্তীতে আরো ভালো ফলাফল করতে উৎসাহ যোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমরা চাইছি যে আমাদের ছেলে মেয়ে যারা পুরস্কার পেয়ে আসছে এরা উৎসাহিত হোক এবং আগামীতে যারা খেলায় অংশগ্রহণ এরাও যাতে আগামীতে পুরস্কার পাওয়ার জন্য একটা স্পৃহা থাকে, এই জন্য আমরা তাদেরকে অনুপ্রেরণা যোগাইছি। স্বাধীনতা দিবস উন্মুক্ত পুরুষ শরীর গঠন প্রতিযোগিতা উপলক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন। জাতীয় ক্রীড়া পরিষদের 3য় তলায় প্রিজাজিং পর্বের মাধ্যমে এই প্রতিযোগিতার শুরু সোমবার সকাল 10টায়। এই প্রতিযোগিতায় 50টি ক্লাবের প্রায় 200 জন প্রতিযোগী অংশ নেওয়ার কথা রয়েছে, যেখানে মোট 6টি ওজন ক্যাটাগরিতে লড়াই করবে এই প্রতিযোগীরা। প্রতিটি ওজন শ্রেণীতে প্রথম স্থান অধিকারীকে স্বর্ণপদক ও 2000 টাকা দেওয়া হবে। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের যথাক্রমে রৌপ্য ও ব্রোঞ্জ পদক দেওয়া হবে। পাশাপাশি চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থান অধিকারীদেরও সনদপত্র ও শুভেচ্ছা উপহার দেওয়া হবে বলে জানিয়েছে ফেডারেশন। 29 মার্চ পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হবে স্বাধীনতা দিবস শরীর গঠনের এই প্রতিযোগিতা। আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচের খবর। বার্লিনে স্বাগতিক জার্মানির বিপক্ষে নিজেদের আধিপত্য অক্ষুণ্ণ রাখল ইংল্যান্ড। এগিয়ে থেকেও থ্রি লায়ন্সদের কাছে 3-2 গোলের ব্যবধানে হেরেছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। দীর্ঘ 8 বছর পর জার্মানদের বিপক্ষে জয় পেল ইংল্যান্ড। জার্মানি ইংল্যান্ড ম্যাচ মানেই বিশ্ব ফুটবলে অন্যরকম এক লড়াই। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে দুদেশের ঐতিহাসিক তিক্ততার শুরু। পরে বিশ্বকাপের ম্যাচে সেই তিক্ততায় ফুটবলে দেয় ঐতিহাসিক শত্রুতার পরিচয়। 3 বছর পর আবারও মুখোমুখি ইংল্যান্ড জার্মানি। আগের 29 দেখায় দু দলের 12টি করে জয় ছিল সমতা। এবার লড়াই ছিল এগিয়ে যাবার। তাই বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে প্রীতি ম্যাচের আবহেও ইঙ্গিত মিলছিল ধ্রুপদী এক লড়াইয়ে। মাঠে নেমে শুরুতেই স্বাগতিকদের বেশ কবার কাঁপিয়ে দেয় ইংলিশরা। অন্যদিকে জার্মানরাও চালাতে থাকে সাঁড়াশি আক্রমণ। যন্ত্রের মতো আক্রমণে শিল্পের ছোঁয়া লাগতে পারত 27 মিনিটেই, কিন্তু মারিও গোমেজের গোল বাতিল হলে উৎসব থেমে যায় বার্লিনে। তবে বিরতিতে যাবার 2 মিনিট আগে রিয়াল তারকা টনি ক্রুসের লক্ষ্য ভেদে এগিয়ে যায় জার্মানরা।
প্রথমার্ধে জার্মানরা মাঝমাঠ শাসন করলেও দ্বিতীয়ার্ধে মরিয়া থ্রি লায়ন্সরা ছিনিয়ে নেয় সেই দখল। 56 মিনিটে হেন্ডারসনের দারুণ এক চেষ্টা জার্মান ডিফেন্সের দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসে। তবে এর 1 মিনিট পরই দীর্ঘদিন জাতীয় দলে উপেক্ষার জবাবটা দেন মারিও গোমেজ। অফসাইড ফাঁদ ভেঙে 4 বছর পর জাতীয় দলের হয়ে তার করা গোল শেল হয়ে বিধে প্রতিপক্ষের বুকে। কিন্তু এরপর বার্লিনে রচিত হয় ইংলিশদের দারুণ এক প্রত্যাবর্তনের গল্প। 61 মিনিটে ইংলিশ লিগ মাতানো হ্যারি কেনের নিপুণ লক্ষ্যভেদে প্রাণ ফিরে পায় থ্রি লায়ন্সরা। ভার্ডি ওয়েলবেক হ্যারিকেনদের আক্রমণ দারুণ দক্ষতায় ঠেকাচ্ছিলেন জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়ার। ইস্পাত কঠিন জার্মানদের চোয়ালবদ্ধ অঙ্গীকারে ফাটল আর ধরে না। কিন্তু এই মৌসুমে গোল করাটাকে ছেলে খেলায় পরিণত করে জেমি ভার্ডিকে আটকাতে পারেনি জার্মান দেয়াল। 75 মিনিটে ভার্ডি চমক দেখে বিশ্ব, সমতায় ফেরে থ্রি লায়ন্সরা। ম্যাচ তখন ড্রয়ের ভাগ্য বরণ করে নেওয়ার অপেক্ষায়। একেবারে অন্তিম মুহূর্তে তরুণ ডিফেন্ডার এরিক ডায়ারের দুর্দান্ত এক হেড লক্ষ্যভেদ হলে ম্যাচ জিতে নেওয়ার সঙ্গে 8 বছর পর জার্মানিকে হারানো স্বাদ পায় ইংল্যান্ড। আর শেষ 4 ম্যাচের 3টিতেই হারের তিক্ততা নিতে হয় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। হাই ভোল্টেজ কোনো ম্যাচে চাপহীন ফুটবল খেলে 2016 ইউরোর চ্যাম্পিয়ন হবার ক্ষমতা রাখে ইংল্যান্ড। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জার্মানির বিপক্ষে ইংল্যান্ডের 3-2 গোলের জয়ের এমন মন্তব্য করেছেন সাবেক ইংলিশ কোচ গোরান এরিকসন। বড় কোনো টুর্নামেন্ট প্রত্যাশার চাপ সামলাতে পারে না থ্রি লায়ন্সরা। এরিকসনের সময়ই 2002 ও 2006 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেছিল ইংল্যান্ড। তাই রয় হজসনের শিষ্যদের ওপর ইংলিশ গণমাধ্যম যেন প্রত্যাশার চাপ ঠেলে না দেয় সেটাই চান এরিকসন। গত 2 বছরে বড় ম্যাচগুলোতে চাপ নেয়ার ক্ষেত্রে অনেকটাই উন্নতি করেছে ইংল্যান্ড। হ্যারি কেইন, জেমি ভার্ডি, এরিক ডিয়ারের মতো তরুণদের উপর আস্থা আছে এরিকসনের। মঙ্গলবার ওয়েম্বলিতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর। শুরুর আগেই জমে উঠেছে গ্রীষ্মকালীন দলবদল মৌসুম, যেখানে ফুটবলার এবং কোচ পরিবর্তনের গুঞ্জন উত্তাপ ছড়াচ্ছে গণমাধ্যমে। ম্যানচেস্টার সিটির দায়িত্ব নিয়েই দলে তারকা ফুটবলের হাট বসাবেন পেপ গার্দিওলা, এমন খবরে সরগরম ইংলিশ মিডিয়া। অন্যদিকে বেলজিয়ান মিডফিল্ডার রাজ্জা নাইগোলনকে চেলসি বা জুভেন্টাসে বিক্রি করে টাকা কামাবে রোমা, এমন রটনার জন্ম দিয়েছে ডেইলি মেইল। আর গুঞ্জন উড়িয়ে সোয়ানসি সিটির স্থায়ী কোচের দায়িত্ব পাচ্ছেন ব্রেন্ডন রজার্স, এমন গুজবে ভরা খবরের বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। ইউরোপিয়ান ক্লাব ফুটবলকে ঘিরে বাড়ছে গুজব। গ্রীষ্মকালীন দল বদলের দামামা শুরু হতে না হতেই রটছে রটনা। 10 জুন ইউরো ফুটবল শুরু হতেই দল গোছাতে মরিয়া দলগুলো। বরুশিয়া ডর্টমুন্ডের জার্মান মিডফিল্ডার ইকাই গুন্দোনাকে কিনতে চায় ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। এজন্য 25 মিলিয়ন পাউন্ড খরচ করবে সিটিজেনরা। ইংলিশ গণমাধ্যমের গুজব, পেপ গার্দিওলা সিটির দায়িত্ব নেওয়ার পরই বদলে যাবে ম্যান সিটির চিত্রপট। এদিকে ফরাসি মিডফিল্ডার পল পগবার জন্য আকাশচুম্বী দাম হাঁকিয়েছে সিরিয়া টেবিল টপার জুভেন্টাস। 75 মিলিয়ন পাউন্ডের চেক আনলেই পগবাকে ছাড়বে তুরিনের ওল্ড লেডিরা। এই গ্রীষ্মে চেলসি ছাড়ছেন সার্বিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার নোমানজো ম্যাটিক এবং নাইজেরিয়ান মিডফিল্ডার জন অবি মাইক। বিকল্প খুঁজতে মরিয়া চেলসি চোখ পড়েছে রোমার বেলজিয়ান মিডফিল্ডার রাজ্জা নাইগোলনের দিকে। তবে 35 মিলিয়ন পাউন্ডের কমে এই বেলজিয়ানকে ছাড়বে না রোমা। ব্লুজ শিবিরের আশা ইতালিয়ান কোচ অ্যান্তোনিও কোন্তা স্ট্যামফোর্ড ব্রিজের দায়িত্ব নিলেই মিলবে সমাধান। সোয়ানসি সিটির দায়িত্ব পাচ্ছেন লিভারপুল থেকে বিতাড়িত আইরিশ কোচ ব্র্যান্ডন রজার্স। ইতালিয়ান কোচ ফ্রান্সিসকো গুইদোলিনের স্থলাভিষিক্ত হবেন 43 বছর বয়সী রজার্স। এদিকে দলের সাথে বাজে ফর্ম থেকে বের হতে ব্যর্থ হওয়া 4 ফুটবলারকে ছাঁটাই করবে ম্যানচেস্টার ইউনাইটেড। ডাচ মিডফিল্ডার মেম্ফিস দেপাইকে 25 মিলিয়ন পাউন্ডে ছাড়বে লুই ভ্যান হল। রেড ডেভিল ছাড়ছেন ফরাসি মিডফিল্ডার মার্গান স্কেনি দার্লিন, ইংলিশ মিডফিল্ডার ফিল জনস এবং আর্জেন্টাইন ডিফেন্ডার মার্কো রোহো। ডেইলি মিরর জানিয়েছে বায়ার্ন মিউনিক ছাড়ছেন মিডফিল্ডার মারিও গোৎজে। গোৎজের পরবর্তী ঠিকানা লিভারপুল। বাতাসে গুঞ্জন বরুশিয়া ডর্টমুন্ডের সাবেক কোচ ক্লপের ইশারাতেই বাভারিয়ান ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমাবেন গোৎজে। ক্লপের কোচিং সময় 2009-2013 সাল পর্যন্ত বরুশিয়া ডর্টমুন্ডে খেলতেন মারিও গোৎজে। রাহিদ রনি, সময় সংবাদ। অবসর নেয়ার কথা ভাবছেন লিভারপুলের ইংলিশ মিডফিল্ডার জেমস মিলার। সম্প্রতি গণমাধ্যমকে এমন খবর জানিয়েছেন তিনি। 2016 সালে ফ্রান্সে অনুষ্ঠিত হতে যাওয়া ইউরোর আসর শেষে অবসরের ঘোষণা দেওয়ার আভাস দিয়েছেন এই মিলার। সেই সঙ্গে জানিয়েছেন দলের তরুণদের জায়গা আরও বেশি নিশ্চিত করতেই তার এমন সিদ্ধান্ত। 2009 সাল থেকে ইংল্যান্ডের হয়ে খেলা এই মিডফিল্ডার জানান টিম ম্যানেজমেন্ট চাইলে আসন্ন ইউরোতেও দলের হয়ে খেলতে চান তিনি।
আর ভালো খেলে সম্মানজনক অবস্থানে থাকতেই অবসর নিতে চান বলে জানান এই জেমস মিলনার। এর আগে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে দীর্ঘদিন খেলেছেন তিনি, তবে 2015 সালে যোগ দেন লিভারপুলে। এর আগে 2009 সালে ইংল্যান্ড জাতীয় দলে ডাক পান তিনি। এদিকে বয়সভিত্তিক পর্যায়ে দুর্দান্ত পারফর্ম করলেও জাতীয় দলের ক্যারিয়ারে খুব একটা সুবিধা করতে পারেননি মিলনার। দিনাজপুর ইকবাল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর করিম। এ সময় ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি তার বক্তব্যে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন। প্রতিযোগিতায় 16টি ইভেন্টে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা শিশু কিশোরদের কাছে জনপ্রিয় খেলার নাম মার্বেল। শহুরে জীবনে বর্তমানে এই খেলার প্রচলন প্রায় বিলুপ্ত হয়ে গেলেও সুদূর পশ্চিমে এই মার্বেল খেলাকে ঘিরে হয়ে গেল জমজমাট এক আয়োজন। ব্রিটেনে আয়োজিত বিশ্ব মার্বেল চ্যাম্পিয়নশিপ নিয়ে সাজানো হয়েছে এবারের প্রতিবেদন। গ্রাম বাংলার দামাল কিশোরদের অলস বিকেল কাটে মার্বেল খেলে। তবে বাড়ির পাশের এই খেলা নিয়ে যে বিশ্বমঞ্চে প্রতিযোগিতার আসর বসতে পারে তা আমাদের কজনেরই বা জানা ছিল। মার্বেল আমাদের দেশে গ্রামীণ খেলা হিসেবে পরিচিত হলেও এর উদ্ভব বা এ খেলার প্রচলন আমাদের দেশে নয়। মার্বেল খেলার প্রচলন এই দেশ থেকে হাজার মাইল দূরে শত শত বছর আগে। কাঠ থেকে তৈরি বর্ণিল মার্বেল খেলার প্রথম প্রচলন হয় 1588 সালে ইংল্যান্ডে। আর জনপ্রিয় এই খেলাকে আন্তর্জাতিক রূপ দেওয়া হয় 1932 সালে। এরপর থেকে নিয়মিত বিশ্ব মার্বেল প্রতিযোগিতার আয়োজন হয়ে আসছে। 84 বছরের ধারাবাহিকতায় এবারও আয়োজন করা হয় ঐতিহ্যবাহী মার্বেল খেলা। ইংল্যান্ডের ক্রাউলি এলাকায় আয়োজন করা হয় এই প্রতিযোগিতার। বালু দিয়ে ঢাকা 6 ফুটের গোলাকার মঞ্চ সাজানো হয়, তার উপর ছড়িয়ে দেওয়া হয় রং বেরঙের 49টি মার্বেল। দক্ষ হাতে সেসব মার্বেলে নিশানা লাগাচ্ছেন অভিজ্ঞ খেলোয়াড়রা। উৎসুক দর্শক মুগ্ধ হয়ে উপভোগ করছেন স্বচ্ছ বর্ণিল কাচের গোলা মার্বেলের এই খেলা। হাত ভর্তি মার্বেল নিয়ে খেলা করতে সবাই কম বেশি পছন্দ করে, তবে বাইরে থেকে এই খেলাটি যতটা সহজ মনে হয় ততটা কিন্তু নয়, কারণ এই খেলায় আঙ্গুলের নিখুঁত দক্ষতা প্রয়োজন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশ নেওয়া প্রতিযোগী দলকে পেছনে ফেলে ফাইনালে উঠে গতবারের চ্যাম্পিয়ন দল জার্মানি আর স্বাগতিক দল ইংল্যান্ড। তবে শেষ পর্যন্ত বাজিমাত করেন স্বাগতিকরাই। সবাইকে পেছনে ফেলে মার্বেল ছোড়া প্রতিযোগিতার শিরোপা জিতে নেন ইংল্যান্ডের প্রতিযোগীরা। বিগত কয়েক মাস ধরে আমরা কঠোর অনুশীলন করেছি এবং তার ফলও আমরা পেয়েছি। বিশ্ব মার্বেল প্রতিযোগিতার শিরোপা জিততে পেরে আমাদের সত্যিই খুব ভালো লাগছে। ফাহমিদা শম্পা, সময় সংবাদ। হাতছাড়া ক্রিকেট যেন আলো ছাড়া সূর্যের মতো, কিন্তু কিছু মানুষ আছেন যাদের জীবনে স্থান নেই অসম্ভব শব্দটির। তাই তো দুহাত না থাকলেও রাজ্য ক্রিকেট দলের অধিনায়ক তিনি। বলছিলাম 20 বছর বয়সী আমির হোসেনের কথা। 8 বছর বয়সে ভয়ঙ্কর এক দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেলেও দুহাত হারাতে হয় আমিরকে, কিন্তু তাতেও থামেনি ক্রিকেটের প্রতি তার ভালোবাসা। আর এই ভালোবাসাকে ভিত্তি করে বিশ্বকে জয় করার স্বপ্ন দেখছেন আমির। স্বপ্নের আকাশে নেই কোনো সীমানা, শুধু একাগ্রতা এখানে দেয় উড়ে বেড়ানোর ডানা। সেই ডানায় ভর করে অনেকে হয়ে যায় অসাধারণ, হয়ে ওঠেন কোটি মানুষের অনুপ্রেরণা। যেমন ভারতের জম্মু কাশ্মীরের আমির হোসেন। হাত না থাকলেও তিনি পথ প্রদর্শন করছেন হাজারো প্রতিবন্ধীর। 2 হাত হারানোর কারণে অনেক বাজে কথা আমাকে শুনতে হয়েছে। স্কুলের শিক্ষকরা আমাকে বলেছে, তুমি বাসায় বসে থাকো, লেখাপড়া তোমার জন্য নয়। তখনই প্রতিজ্ঞা করেছিলাম অসাধারণ কিছু করে দেখাবো। বিরূপ পরিস্থিতি হয়তো আমিরকে সাহায্য করেছে স্রোতের বিপরীতে এগিয়ে যেতে। অসাধারণ কিছু করে দেখানোর স্পৃহা থেকে ভালো লাগে ক্রিকেটকেই আঁকড়ে ধরেন আমির। ব্যাট বলে অসাধারণ পারফরমেন্স দিয়ে জায়গা করে নিয়েছেন রাজ্য পর্যায়ে ক্রিকেট দলে। বিভিন্ন রাজ্যের লিগ খেলা সহ জম্মু কাশ্মীরের প্রতিবন্ধী দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন আমির। শুধু ক্রিকেটের মাঠেই নয়, ব্যক্তি জীবনেও স্বনির্ভর আমির, আর তাকে নিয়ে গর্বিত তার পুরো পরিবার। আমির আমাদের জন্য ঈশ্বরের উপহার।
তার দুহাত হারানোর দুর্ঘটনায় স্তব্ধ করে দিয়েছিল পুরো পরিবারকে, কিন্তু সে কখনোই হার মানেনি। তাই শুধু আমাদের পরিবার নয়, অনেকের অনুপ্রেরণার নাম আমির। দুহাত না থাকলেও পা দিয়ে বিচিত্র কৌশলে অসাধারণ বোলিং ও ফিল্ডিং করেন আমির, কিন্তু ব্যাটসম্যান আমির যেন সবকিছু ছাপিয়ে গলা ও কাঁধের মাঝে ব্যাট চেপে ধরে দিব্যি সীমানা ছাড়া করছেন বলগুলোকে। তবে এখানেই থামতে রাজি নয় তিনি। রাজ্য পর্যায় থেকে নিজেকে দেখতে চান ভারতের জাতীয় প্রতিবন্ধী দলে, হতে চান হাজারো প্রতিবন্ধীর প্রেরণা। শায়লা পারভিন, সময় সংবাদ। এবার টেনিসের খবর। মিয়ামি ওপেনের দ্বিতীয় রাউন্ডে সহজ জয় পেয়ে তৃতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করেছেন ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে, জাপানের কেই নিশিকোরি ও স্তানিস্লাস ওয়ারিঙ্কা। তবে শারীরিক অসুস্থতার কারণে রজার ফেদেরারের পর এবার আসর থেকে সরে দাঁড়ালেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। আসরের দ্বিতীয় রাউন্ডে উজবেকিস্তানের প্রতিপক্ষ দানিস ইস্তমিনের মুখোমুখি হন আসরের দ্বিতীয় বাছাই অ্যান্ডি মারে। তবে তৃতীয় রাউন্ডে ওঠার জন্য খুব বেশি বেগ পেতে হয়নি বিশ্ব র্যাঙ্কিংয়ের 2 নম্বর এই টেনিস তারকাকে। আসরের অবাছাই দানিসকে 6-3 ও 7-5 গেমে সরাসরি সেটে হারিয়ে সহজে পৌঁছে যান পরবর্তী রাউন্ডে। এছাড়া দ্বিতীয় রাউন্ডের অপর ম্যাচে রাশিয়ার আন্দ্রেকে 6-4 ও 6-3 গেমে হারান আসরের চতুর্থ বাছাই সুইস তারকা ওয়ারিঙ্কা। আর ফরাসি প্রতিপক্ষ হার্বার্টকে 6-2, 7-6 গেমে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করেন জাপানের টেনিস তারকা নিশিকোরি। এদিকে দ্বিতীয় রাউন্ডে খেলা শুরু করলেও শেষ পর্যন্ত শারীরিক অসুস্থতার কারণে আসর থেকে নাম প্রত্যাহার করে নেন 14টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী রাফায়েল নাদাল। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হতাশার ওয়ার্ল্ড টি-20 মিশন শেষে দেশে ফিরল বাংলাদেশ ক্রিকেট দল। 20 ওভারের ম্যাচে শক্ত ভিত গড়ে উঠছে বললেন মাশরাফি। টি-20তে বাংলাদেশ দলকে নিয়ে নতুন করে ভাববার পরামর্শ সাবেকদের। বড় শট খেলায় পারদর্শী আগ্রাসী ব্যাটসম্যানের সঙ্গে ফিল্ডিংয়ে আরও উন্নতি করার তাগিদ। উঠতে থাকা ওয়েস্ট ইন্ডিজের জয়রথ থামালো আফগানিস্তান। নিয়ম রক্ষার ম্যাচে 6 রানে হেরেছে ক্যারিবীয়রা। মোহালিতে অস্ট্রেলিয়াকে 6 উইকেটে হারিয়ে সেমিফাইনালে ভারত। স্বাধীনতা কাপে অংশ নিচ্ছে আরামবাগ ক্রীড়া সংঘ। বাফুফের পেশাদার লীগ কমিটির সভায় সিদ্ধান্ত, এখনো অনিশ্চিত শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অংশগ্রহণ। এবং দীর্ঘ 8 বছর পর জার্মানির বিপক্ষে জয় পেয়েছে ইংল্যান্ড। বার্লিনে 3 লায়ন্সদের কাছে 3-2 গোলে হেরেছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়ের।